সাবিলা খালা আমার 15 বছরের বড়। আমার তখন 22 আর খালার বয়স 37। খালা অনার্স কমপ্লিট করেছে বিয়ের পরে। 10 বছরের একটা মেয়ে আছে। সুখী পরিবার। খালু একটি নামী প্রতিষ্ঠানে চাকরি করে, আবার নিজের অফিস সামগ্রী সাপ্লাইয়ের ব্যবসা আছে। খালা একটি স্কুলে পার্ট টাইম ক্লাস নেয়। দরকার নেই শুধু শখের বসেই করে। 4 বেডরুমের ফ্ল্যাট নিজের। খালার 2 পরিবারের সবার কাছে খালা খুব প্রিয় মানুষ। সবার খোঁজ খবর নেওয়া এবং কার কি দরকার সব দিকে খালার খেয়াল থাকে। আমি সাব্বির একটি ইউনিভার্সিটিতে পড়ি। ঢাকা থেকে 20 কিলোমিটার দূরে। হলেই থাকি। ছুটির আগের দিন খালার বাসায় আসি বা বন্ধ হলেই চলে আসি। খালার মেয়ে খুশিকে পড়াই এবং আড্ডা মেরে যাই। আমি একমাত্র কাছাকাছি আত্মীয়। বাকি সবাই কুমিল্লা থাকে। খালা খুব হাসি খুশি মানুষ। সাদা আলতা গায়ের রং। খুব স্মার্টলি ফিটিংস বডি। পুরুষ যদি দেখে তাহলে প্রথম দেখার কাত হবে। খালা যদি কালো কাজলের মতো চোখ দিয়ে হাসে তাহলে গালে যে টোল পড়ে তা খুব আসক্তি যোগায়। খালার একটা বড় গুণ হলো যে কোনো সময় খালাকে দেখলেই মনে হয় নাইস অ্যান্ড ফ্রেশ। খুব পরিপাটি হয়ে সব সময় সতেজ থাকে। এই বয়সেও খালার একটু মেদ নেই শরীরে। বাসায় একটি দৌড়ের মেশিন আছে। সকাল বিকাল 15 কিলোমিটার দৌড় খালার রুটিন। আমার যেহেতু আপন খালা তাই আমি কখনো খারাপ চিন্তাভাবনা করি নাই। তবে খালার মতো একটি মেয়ে কল্পনা করি। লোভাতুর চাহানিতে গালে টুল পরা মেয়ে আমার চাই। কল্পনায় বহুবার চিন্তা করেছি। টুল পরা মেয়েদের হয়তোবা চাহিদা বেশি, তাই আমার ভাগ্যে এখনো জুটে নাই। একদিন বিকালে খালার বাসার বারান্দায় চা খাচ্ছি বসে। আচমকা খালার প্রশ্ন, সাব্বির তোর গার্লফ্রেন্ড নাই? আমি লজ্জা পেয়ে যাই। শুধু না বলি। খালা হেসে দিয়ে বলে, কিরে এত লজ্জা পাচ্ছিস কেন? ইউনিভার্সিটিতে পড়িস। মেয়ে বন্ধুদের মাঝে স্পেশাল কেউ থাকতেই পারে। লজ্জার কি আছে? কিছুক্ষণ কথা বলে অনেকটা জড়তা কমে যায় আমার। অনেক কথার মাঝে খালার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলি, গালে টুল পরা মেয়ে আমার পছন্দ। পাচ্ছি না তাই খুঁজতেছি। কেন গালে টুল লাগবে কেন? আমার ভালো লাগে। তোমার গালের টুলের কারণে হাসি দিলে সুন্দর লাগে। শুনেছি টুল পরা মেয়েরা খুব ভালো হয়। তা শুনিস নাই যে টুল পরা মেয়েরা খুব খুব বদমেজাজি হয়। স্বামীকে মারধর করে। তাই নাকি? তুমি খালুকে মার দেও নাকি? সবাই তোমাকে এত ভালোবাসে। তা আমি কি করে বিশ্বাস করি বলো? তোমাদের মাঝে এত সুসম্পর্ক। আমার মনে হয় এই টুলের জন্যেই হয়তোবা। মারামারির কথা বলে তো আমার টুল প্রেমে ভয় হচ্ছে এখন। আরে গাধা, ভালো স্বভাবের ভদ্র মেয়ে হলে টুলমুল কিছুই না। সুখী হতে দুইজনেরই কাজ করতে হয়। ভালো একটা মেয়ে খোঁজে নিয়ে কিছুদিন প্রেম করে বুঝে শুনে বিয়ে করতে হবে। সম্পর্ক হলে বাসায় নিয়ে আসবি, আমি কথা বলে দেখব। চেষ্টা করব খালা, আমার কিন্তু টুল চাই। এতদিন টুলওয়ালা একটি মেয়ে কল্পনায় বসবাস করেছে। দেখি পাই কিনা। আবার টুল? কি পাইছিস এই টুলে? তোর খালু তো আমাকে গাল কাটা বলে। এই টুল আমার বিরক্ত লাগে মাঝে মাঝে তোর খালুর কথা শুনে। আর তুই তাই পছন্দ করিস। বিজ্ঞানের ভাষায় এই টুলকে মুখের মাংসপেশির বংশগত ত্রুটি বলা হয়ে থাকে। কিন্তু মানুষ তা খুব পছন্দ করে। অনেক কবি সাহিত্যিক গল্প কবিতা রচনা করেছে এই টুল বা ডিম্পলকে নিয়ে। এক ধরনের আবেদন আছে, আকর্ষণ আছে, ইনভাইটেশন আছে, মানুষকে পুলকিত করে। ওরে বাবা, তুই তো দেখি টুল নিয়ে রীতিমতো গবেষণা করে ফেলেছিস। আর কি কি হয় শুনি। তোমার সাথে এত ডিটেইলস আলোচনা করা যাবে না। কেন? কিছু আলোচনা আছে ফিল্টার দেওয়া থাকে। যেখানে সেখানে করা যায় না। ফিল্টারে আটকিয়ে দেয়। তবে আমার বহু জানা আছে। কারণ আমি একজন টুল লাভার। তোমার টুল দেখেই আমি টুলের পাগল হয়েছি। আমার টুল দেখে কি তুই আমাকে তোর প্রেমিকার সাথে তুলনা করছিস? হ্যাঁ তাই তো, তোমার টুল পরা গালের হাসি দেখেই আমার ভালো লেগেছে, তাই আমি আমার সঙ্গীরও টুল চাই। টুলে কি ভাত দেয়? ভালোবাসা থাকলে তা কিছুই লাগে না। আজ আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। তুই টুম্পাকে একটু অঙ্ক দেখিয়ে দে আর আমি খাবার রেডি করি। কয়েক মাস পরে খালু একটা ট্রেনিংয়ে চায়না যায়। আমার দায়িত্ব পড়ে 2 মাস বাসায় থাকার। বাসা থেকেই ক্লাস করি। খালুর ড্রাইভার নামিয়ে দিয়ে আসে মাঝে মাঝে, আবার নিয়েও আসে। আগের চেয়ে খালার সাথে আমি এখন ফ্রি। অশ্লীল কথা ছাড়া সব কথাই আমরা বলি। আমি লক্ষ্য করেছি খালার টুল নিয়ে প্রশংসা শুনতে খুব ভালো লাগে।
আমি একদিন কথা বলতে বলতে গিয়ে বলি, দৈহিক চাহিদার অনেকটাই নির্ভর করে সঙ্গিনীর এক্সপ্রেশনের উপর, আর আমি মনে করি টুল আমার সেটা পূরণ করবে। খালা আমার দিকে চেয়ে বলে, সেটা কি করে খালা? মানুষ কেন সুন্দর পুরুষ বা মেয়ে চায়? অ্যাট্রাকশন যদি না থাকে তাহলে দৈহিক চাহিদা জাগ্রত হয় না। দেখতে সুন্দর সঙ্গী হলে সব কিছু সুন্দর। তবে অনেকের কাছে দেখতে ভিন্নতা আছে। অনেকের অনেক কিছু ভালো লাগে। আমার লাগে তোমার এই টুল। আমি হাত দিয়ে দেখিয়ে দেই। কি বলিস? আমার টুল মানে? আরে খালা, তোমার মানে তোমার মতো টুল। কাজল মাখা বড় বড় চোখের লোভনীয় হাসি। তুই তো দেখি সত্যিই পাগল। আমার মতো পাবে কোথায়? আমি তো আর কোথাও জন্ম নেই নাই যে তুই পাবি। পাই আর না পাই, আমি কিন্তু তোমার মতো মেয়ে চাই বলে দিলাম। না পাইলে বিয়ে করব না। এই টুলের জন্য বিয়ে করবি না? আমারই দোষ। কেন? আমার টুল আছে আর তুই দেখে দেখে পাগল হয়েছিস। আমার মেয়েরও টুল আছে। টুম্পা কি আর তোর মতো বুড়া জামাই পছন্দ করবে বড় হয়ে? বলে খালা হেসে দেয়। খালা, তুমি যতই হাসো না কেন, আমার কিন্তু ভালো লাগে। তুমি সারাদিন হাসতে থাকো, আমি চেয়ে চেয়ে দেখতে পারি। তোর খালার হাসি আর টুল দেখছিস আর বদ নজরে দেখিস, খারাপ লাগে না? খালা, তুমি বদ নজর বলছো কেন? তোমাকে নিয়ে তো আমি আর খারাপ চিন্তা করছি না। আমি একটা বইতে পড়েছিলাম, সব পুরুষ মেয়েদের সাথে সম্পর্ক যাই হোক, মনে মনে আকর্ষণ তৈরি হয়। তুই একজন ইয়াং পুরুষ, হতেই পারে। তাই আর কথা না বলে টপিক চেঞ্জ করি। 2 দিন পর বিকাল বেলা ড্রাইভারকে নিয়ে বাহির হই আমি, খালা আর টুম্পা। দিয়া বাড়ি হয়ে আমাদের সবার পছন্দের পুচকা খেয়ে আনন্দ করি। বাসায় আসার সময় রাস্তায় পাথরে হোঁচট খেয়ে পড়ে গিয়ে ভীষণ ব্যথা পায়। হাঁটু এবং পায়ের গোড়ালি মচকে যায়। ধরে গাড়িতে উঠিয়ে ডাক্তার দেখিয়ে বাসায় আসি। বাসার সামনে গাড়ি থেকে নেমে খালা পায়ের উপর দাঁড়াতেই পারছে না। কোনো রকম ধরাধরি করে লিফটে নিয়ে আসি। খালাকে বিছানায় শুয়ে দিয়ে ডাক্তারের কথা মতো আইস কাপড়ে পেঁচিয়ে পায়ের গোড়ালিতে ধরে রাখি। হাঁটুতে ছিলে যাওয়া জায়গায় অয়েন্টমেন্ট লাগাতে গেলে খালা বাধা দিয়ে বলে, তুই যা, আমি লাগিয়ে নিব। আমি বুঝতে পেরেছি খালা আমার সামনে হাঁটু দেখাতে চায় না। আমি ঘরের বাহিরে চলে যাই। টুম্পাকে নিয়ে বসে কথা বলি। সবচেয়ে বড় সমস্যা হলো খালার বাসায় কাজের মানুষ নাই। নিজের কাজ নিজে করার মধ্যে নাকি আনন্দ। আমার হলো সমস্যা। সকালবেলা দোকান থেকে নাস্তা এনে দেখি খালার পায়ের গোড়ালি পুলে আছে। পা মাটিতে রাখতেই পারছে না। একটা মেস্কি পরে বিছানায় শুয়ে আছে। আমি ধরে নিয়ে টয়লেটে যাই। নাস্তা করে স্কুলে ফোন করে বলে দেয় কয়েকদিন ক্লাস নিতে পারবে না। আমি টুম্পাকে স্কুলে দিয়ে আসি। ভাগ্যিস আমার কয়েকদিন ক্লাস নাই। সোফায় বসে আমি খালার পায়ের গোড়ালিতে জেল মাখিয়ে সুন্দর করে ম্যাসেজ করে দেই। সাব্বির, তোরে ধন্যবাদ। আমার খেয়াল রাখছিস। খুব একটা ব্যথা নাই, কিন্তু দাঁড়াতে কষ্ট হচ্ছে। মনে হয় একটা এক্সরে করাতে হবে। আমার মনে হয় না ভেঙেছে। তোর মেসেজিং খুব ভালো লাগছে। ব্যথা আর আরামের একটা সংমিশ্রণ, ব্যাটার ফিল হচ্ছে। আমি খালার দিকে চেয়ে বলি, তোমার হাঁটুর কি অবস্থা? সেখানে কিছুই না, একটু চিলে গেছে। তুমি ডাক্তারকে ঠিক দেখতে দিলে, কিন্তু আমাকে দেখতে দিচ্ছ না কেন? ডাক্তার হলো চিকিৎসক, তারা সব দেখতে পারে। তুই ভাগি না। খালা, ডাক্তার তোমার সেবা করেছে, আমিও করছি। মনে কর আমি নার্স। ঠিক আছে বলেই খালা মেক্সি উঠিয়ে দিয়ে বলে, হাঁটুতে তেমন কিছুই না, দেখতে ছাস দেখে নে। সত্যিই তেমন কিছু না, চিলে লালা হয়ে আছে। আমি অয়েন্টমেন্ট নিয়ে মাখিয়ে দিয়ে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ভালো করে ম্যাসেজ করে দেই। খালা ব্যথা ও আরামে চোখ বন্ধ করে আছে। 3 দিন রুটিন করে ম্যাসেজ আর সেবায় খালা সুস্থ হয়ে যায়। এখন হাঁটতে পারে। আমারও খুব ভালো লাগছে। সপ্তাহ খানেক পর খালা সুস্থ। বসে আছি সোফায়। টুম্পা স্কুলে। খালা দুপুরে রান্না করবে তার ঠিক আগে আমার পাশে বসে বলে, সাব্বির, তুই আমার জন্যে অনেক কষ্ট করেছিস। ধন্যবাদ। তোর মেসেজ খুব মিস করছি। খালা, তুমি ভালো হয়েছ এতে আমিও খুশি। ধন্যবাদ দেওয়ার কি আছে? সেটা আমার দায়িত্ব। তুমি চাইলে আমি সব সময় তোমার পা মেসেজ করে দিতে পারি। যদি চাও এখনো দিতে পারি। লাগবে না, আমি ভালো আছি। খালা, দেখি তো এখন কেমন আছে তোমার পা। না, এখন ভালো আছে। আমি নিচে হাত বাড়িয়ে খালার পা টান দিয়ে উপরে তুলে নিতে চাই।
খালা দাঁড়া দাঁড়া বলে সোফার পাশে হেলান দিয়ে আমার উরুতে তুলে দিয়ে বলে, এখন ভালো। খালা কি বলো? এখনো দেখি পুলে আছে একটু। আমি হাত দিয়ে একটু একটু টিপে দিয়ে বলি, সারেনি এখনো। পায়ের আঙ্গুল টেনে দেই আর ভালো করে ম্যাসেজ করি। খালা বলে, দিবি যখন জেল লাগিয়ে দে। আমি উঠে গিয়ে জেলের টিউবটা এনে জেল লাগিয়ে ম্যাসেজ করে দিয়ে কিছু মনে না করেই বলি, পিচ্ছিল জেল দিয়ে ম্যাসেজ করতে ভালোই লাগে। খালা আর চোখে আমার দিকে চেয়ে বলে, তাই? তোরে বিয়ে দিলে বউয়ের শরীরে পিচ্ছিল জেল দিয়ে ম্যাসেজ করিস? তা তো করবই খালা, এত সুন্দর পা যদি হয় তাহলে সব সময় করব। তাহলে এখন তুই টোলের সাথে সাথে আমার পায়ের মতো পাটাও তোর চাই নাকি? খালা, আমি তোমার সব কিছুর মতোই চাই। তোমার সব কিছুই আমার ভালো লাগে। আমি তোর খালা না হলে হয়তো তুই বলতে যে আমি তোমাকেই চাই, তাই না? হয়তোবা তাই বলতাম। তুমি সত্যিই খুব সুন্দর। এভরি ইয়াং ম্যান ক্যান ড্রিম। আমি আমার হাত গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত নিয়ে খুব ভালো করে ম্যাসেজ করে দিচ্ছি। তোমার ভালো লাগছে খালা? ফুট ম্যাসেজ সব মেয়েদের ভালো লাগে, কিন্তু তুই এখন আর ফুটে নেই। মনে হচ্ছে আমার চেয়ে তোর বেশি ভালো লাগছে। কি বলো খালা? আমি তোমার আরামের জন্য ম্যাসেজ করে দিচ্ছি। আমার ভালো লাগার কি আছে? আমার ভালো অবশ্যই লাগছে। তোর চেহারা দেখে মনে হচ্ছে আর হাতের ব্যবহার থেকে আমার তাই মনে হচ্ছে। আমি হাত সরিয়ে ম্যাসেজ বন্ধ করে দেই। তাহলে শেষ আজকের মতো? আজকের মতো শেষ অর্থ কি? আরও একদিন করার ইচ্ছা কি তোর আছে? তোমার সাথে কথা বলাই ভুল। শুধু প্যাচ ধরে কথা বলো। আর কোনো দিন ব্যথা পেলে করে দিব। আচ্ছা দিস। আজ আমার 2 পা হাঁটু পর্যন্ত দিয়ে শেষ কর। আমার ভালো লাগছে। খালার 2 পা আমি ভালো করে ম্যাসেজ করে দেই। খালা চোখ বন্ধ করে সুখ নেয়। একটু পর খালা উঠে আমার গালে হাত দিয়ে বলে, থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে। এইবার রান্না করি। কি বলিস? তুই গোছল করে টুম্পাকে নিয়ে আসবি। বেশ কয়েকদিন খালাকে এইভাবে ম্যাসেজ করে দেই। বিভিন্ন কথার ফাঁকে ফাঁকে খালা ম্যাসেজ উপভোগ করে যেন একটা আসক্তি চলে আসে। ফাঁকে 2 দিন আমি হলে চলে যাই বন্ধুদের সাথে দেখা করতে। খালা এক বিকালে ফোন করে বলে, কি করিস? রোমে বসে আছি খালা। কখন আসবি বাসায়? আজ 2 দিন হলো গেছিস। ঠিক নাই খালা। কেন, কিছু লাগবে নাকি? না, তোর মেসেজ খুব মিস করছি। হো আচ্ছা, আমাকে নয়, আমার মেসেজকে আমার খালা মিস করছে। তোকেও করছি। চলে আয়। রাতে আমাদের ভয় করে একা একা। শরীরটা খুব মেজ করছে। একটু মেসেজ করে দিবি? খালা, আমি তো তোমার পা মেসেজ করি। এতে শরীর মেজ কমবে না। শরীর মেজ করলে ঘাড় মেসেজ করতে হয়। পা মেসেজ করে দিলেই শরীর ঠিক হয়ে যাবে। চলে আয়। আমি সাহস করে বলে দিলাম, কিছু চিন্তা না করেই। ঘাড় মেসেজ করতে চাইলে আসতে পারি। কি বললি? তাই তো বলে বানরকে আদর করলে ঘাড়ে উঠে। তুইও এখন পা থেকে ঘাড়ে উঠতে চাইছিস? হা হা খালা, আমাকে বানর বানাইয়া দিলা। তোমার শরীর মেজ করছে তাই বলছি। আমার দরকার নাই বানর হওয়ার। রাগ করিস কেন? চলে আয়, আজ তোর পছন্দের কালো ভুনা করব। তুই না থাকলে টুম্পারও খারাপ লাগে। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা মেরে সন্ধ্যায় পৌঁছে যাব। তবে আমি কিন্তু মেসেজ টেসেজ করতে পারবো না। আচ্ছা করিস না। চলে আয়। আমি বাসায় পৌঁছে সারাদিনের ক্ষুধার্তকে বিদায় জানাতে বলি, আমার খুব খিদা খালা। আগে ভাত দাও, তারপর অন্য কথা। রাত 10টায় টুম্পা ঘুমাতে গেলে খালা সোফায় বসে বলে, কিরে, একটু মেসেজ করে দিবি না? আমি রাজি না হওয়াতে কিছুক্ষণ পর খালা বলে, আচ্ছা ঠিক আছে, পা ও ঘাড় দুইটাই। আমি হেসে বলি, খালা, তোমার দেখি নেশা হয়ে যাচ্ছে এই মেসেজ। খালুর কি এত সময় আছে প্রতিদিন করে দিবে? ও এইসব পছন্দ করে না। প্রচুর ব্যস্ত থাকে। তুই দিবি, অসুবিধা কি? আমি কি আর সব সময় থাকব? ঠিক আছে আস বলে খালার পা আমার উরুর উপরে তুলে মেসেজ করি। জেল শেষ তাই খালা বলে, নারিকেল তৈল আছে তাই দিয়ে। খালা আগেই পাশে এনে রেখে দিয়েছে। পা শেষ হলে খালা বলে, এইবার ঘাড়ে দিবি, কিন্তু এইখানে হবে না, কারণ হঠাৎ টুম্পা উঠে চলে আসলে ভুল বুঝতে পারে। বাচ্চা মানুষ। চল আমার রুমে যাই। খালা, আমি তোমার বেডরুমে কখনো যাই নাই। আমি যেতেও চাই না। তোমার প্রাইভেসি আছে। আমার আবার কিসের প্রাইভেসি তোর কাছে? ঠিক আছে, তাহলে তোর রুমে চল। সেখান থেকে আমার রুমে যাওয়া যায়।
টুম্পা উঠলে আমি রুমে চলে যাব। খালা তুমি এমনভাবে কথা বলছো যেন আমরা অবৈধ কাজ করছি। খালা লজ্জা পেয়ে যায়। সেটা কি বৈধ কাজ? ভাগিনা খালার ঘাড়ে মাসাজ দিবে। বাচ্চা মেয়ে ভুল বুঝতে পারে। তাই বলছি। আমি আমার রুমে যাই আর খালা নিজের রুমে। একটু পরে খালা আমার রুমে এসে বলে তুই রেডি আছিস? হ্যাঁ খালা আমি তো রেডি সেই বিকাল থেকেই। তুমি রেডি থাকলে শুরু করি। আমি জানি তুই রেডি। এত সুন্দর মেসেজ শিখলি কোথায়? বসে বসে হবে নাকি? না খালা তুমি শুয়ে পড়ো। 2 হাত দিয়ে মোলায়েমভাবে আমি মেসেজ করে দিয়ে কাঁধ বরাবর নিচের অংশটুকুও মেসেজ করছি। খালার খুব ভালো লাগছে, খালার মুখ থেকে শব্দ শুনেই বুঝেছি। তবুও আমি জিজ্ঞেস করি খালা হাউ ইউ ফিল? খুব ভালো লাগছে। তুই তো দেখি জাদু জানিস রে সাব্বির। ঘাড়ের মেসেজ যে এত সুখের অনুভূতি আগে জানা ছিল না। এই জায়গাটা হলো মানুষের সবচেয়ে খারাপ জায়গা। সব টেনশন এখানে জমা থাকে। মেসেজ করে টেনশন রিলিফ করে দিলে মানুষ শান্তি পায়। তাই হয়তো তোমার ভালো লাগছে। হঠাৎ খালা বলে ওঠে আর নিচে যাস না? ঠিক আছে খালা। আবার উপরে নিচে মেসেজ করে দেই। আজ থাক। অনেক হয়েছে। এত আরাম জীবনেও পাই নাই বলে খালা উঠে বসে আমার গাল টেনে দিয়ে বলে থ্যাংক ইউ বাবু সোনা। অনেক মজা দিয়েছিস। মাই প্লেজার। খালা তোমার ভালো লাগছে শুনে আমারও ভালো লাগছে। কথা ছিল ঘাড়। তুই কিন্তু অ্যাডভান্টেজ নিয়েছিস। পিঠ কিন্তু কথা ছিল না। আমি আগেই বলেছি। তুমি আমাকে বলবে কখন কোথায় থামতে হবে। তোমার ভালো লাগলে আমি সব করে দিতে পারি। সব লাগবে না বলে খালা হেসে দেয়। হাসলে কেন খালা? তুই বুঝবি না। আমার গালে টুল দেখাতে হাসছি। তুই আমার টুল পছন্দ করিস? না খালা আমি বলি নাই যে আমি তোমার টুল পছন্দ করি। বলেছি আমি বউ চাই, সঙ্গী চাই, টুল পরা মেয়ে। যতই দিন খুঁজে না পাস ততদিন আমাকে দিয়ে চালিয়ে নে। খালার কথা শুনে আমি তো আনন্দে আত্মহারা। আমি তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম। একদিন আমি আর দিদি কাজ করার সময় হঠাৎ মা এসে আমাদের সরাসরি দেখে ফেলে। তখন মা বলল আমার মেয়েকে ছেড়ে দে বাবা। কয়েকদিন পর ওকে বিয়ে দিব, ওর ভবিষ্যৎটা নষ্ট করিস না। বিনিময়ে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। তখন আমি বললাম কিন্তু মা, আমি যে ওগুলো ছাড়া একটা দিনও থাকতে পারি না। এতটাই অভ্যস্ত হয়ে গেছি, নেশাগ্রস্ত হয়ে যাবার চেয়ে কোনো অংশে কম না। মা বলল তুমি পারবে, তোমার সব চাহিদা আমি পূরণ করে দিব। আমার মায়ের নাম পুষ্পরানী। তিনি 2 সন্তানের জননী। আমার নাম রঞ্জন সেন, ইন্টারমিডিয়েট এ পড়ছি, বয়স 19 বছর আর আমার বড় বোন বিনিতা সেন বয়স 22 বছর, বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং পড়ছে। আমরা বাংলাদেশেরই দিনাজপুরের বাসিন্দা। কিন্তু আমাদের বাসায় আমাদের খুব কমই থাকা হয়। মায়ের ব্যবসা জনিত কারণে অধিকাংশ সময় ঢাকাতেই থাকা হয়। আমার মা একজন ডিভোর্সি নারী। প্রেমের বিয়ে হলেও আজ থেকে 14 বছর আগে আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। এর পেছনে আমার বাবারই দোষ বেশি ছিল। তিনি 1996 থেকে দুবাই থাকেন। বাবা বিদেশ যাবার পর থেকে আমাদের খোঁজ খবর নেয়া বন্ধ করে দেন। পরে আমরা জানতে পারি বাবা দুবাইতে ভারতীয় একজন নারীকে বিয়ে করে নতুন সংসার গড়েছেন। বাবা মায়ের ডিভোর্স হবার পর মা আমাদের 2 ভাই বোনকে নিয়ে বেশ মানসিকভাবে ভেঙে পড়েন। প্রেম করে বিয়ে করার কারণে নানা বাড়ির দিক থেকেও মায়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এমন অবস্থায় সামাজিক ও আর্থিকভাবে নিজের একটা শক্ত অবস্থান গড়ে তোলা আমার মায়ের জন্য বিশাল কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক এরকম অবস্থায় মায়ের পাশে এসে দাঁড়ায় আমার মায়ের আপন মামাতো ভাই। শুনেছি আমার মায়ের সেই কাজিন মামাতো ভাই ছোটবেলা থেকেই মাকে পছন্দ করতেন। কিন্তু হিন্দু সমাজে কাজিনদের মধ্যে বিবাহ নিয়মবহির্ভূত হওয়ায় বিষয়টা আর আগায়নি। যাই হোক, মায়ের সেই মামাতো ভাই দিনাজপুরের একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। তিনি আমার মা বাবার ডিভোর্স এর পর ওই হেল্পলেস অবস্থায় আমার মাকে ব্যবসা দাঁড় করাতে সাহায্য করেছিলেন এবং আজও মায়ের উপর বটবৃক্ষ মতো ছায়া দিয়ে যাচ্ছেন। বলে রাখি, এখন মায়ের দিনাজপুর ও ঢাকা শহরে মোট 3টি বিউটি পার্লার আছে, একটি বুটিক হাউস আছে আর পাশাপাশি একটা ট্যুরিজম এজেন্সি আছে। অন্য ব্যবসাগুলোতে মায়ের এতটা শ্রম দিতে হয় না, কিন্তু ট্যুরিজম এজেন্সির ব্যাপারে মাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। আর মায়ের ট্যুরিজম এজেন্সির বিশেষত্ব হল এখানে হাতে গোনা কয়েকজন দেশি এলিট ক্লায়েন্ট আছে, আর বাকি ক্লায়েন্টদের বেশিরভাগই বিদেশি ট্যুরিস্ট ক্লায়েন্ট হিসাবে আসে। এতক্ষণ তো আমি আমার মা ও পরিবারের গল্প শোনালাম, যাতে পাঠক গল্পের প্রেক্ষাপটগুলো ভালোভাবে বুঝতে পারেন।
এবার আসি আমার মায়ের নিজের কথায়। আমার মা পুষ্পরানী ৪২ বছর বয়সী একজন মডার্ন নারী। পা মাথা পর্যন্ত সাদা, ৫ ফিট ৬ ইঞ্চি লম্বা, দেহের ভাঁজে ভাঁজে বেশ চর্বি জমে গেছে। আগেই বলেছি আমার মা যথেষ্ট মডার্ন নারী। চুলগুলো পিঠ পর্যন্ত কাটা এবং সোনালি রং করা। বাসায় শুধু হাতা কাটা পাতলা সুতি কাপড়ের মেক্সি পরেন সবসময়, যার কারণে সবই আবছা আঁচ করা যায়। মায়ের ট্যুরিস্ট ক্লায়েন্ট হিসাবে যারা আসে তাদের অনেকেরই ঘুরতে এসে নারীর ডিমান্ড করে। সত্যি কথা বলতে মা নিজেই সেই কাজটা করেন। অল্প পরিশ্রমে, ভালো অর্থ আর একেবারে টপ প্রাইভেসি মেইনটেইন করে আমার মা এখন আমার বাবার চেয়েও ধনী। বলা যায় মায়ের ডিভোর্সপ্রাপ্ত হবার পর একটা জিদ চেপে গেছিল, যে করেই হোক আমার বাবার চেয়ে সে বেশি সম্পদ অর্জন করবে। আর তারই বাস্তবায়ন এই সমস্ত ব্যবসা, পার্লার, বুটিক হাউস, টপ সার্ভিস। আমি আর আমার বোন সবই জানি। কিন্তু আমরা কখনোই মায়ের এসব কর্মকাণ্ডে কিছু বলতে পারিনি, কারণ আজ আমরা যে লাইফস্টাইল লিড করছি তা সবই সম্ভব হয়েছে আমার মা পুষ্পরানী গোয়ের কারণে। আমি একদিন মায়ের শাড়ি পরার সময় ওই দেখতে পাই। সেই থেকে আমার কল্পনার রানী আমার মা পুষ্পরানী গ। মা যখন হাঁটে তখন ঢেউ খেলানো রূপ ধারণ করে থাকে। আর মায়ের আরেকটা ভালো অভ্যাস হল উনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। ওই ব্যবসাতে মায়ের পদার্পণ প্রায় ৯ বছর হচ্ছে। আমি গত ৬-৭ বছর হলো জানতে পারলেও আমার দিদি আগাগোড়া সবই জানত। যখন আমার মা ৩-৪ দিনের জন্য বাড়ির বাইরে ট্যুরে যেত ট্যুরিস্টদের গাইড হিসেবে, তখন আমার দিদিকে সব জানিয়েই যেত, যেন কোনো সমস্যা না হয় আর নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিও না হয়। যাই হোক, এভাবেই চলছিল সবকিছু। গত ২০২২ সালে একদিন বিকালে আমার এক ক্লোজ ফ্রেন্ড নাবিল আমাকে জরুরিভাবে ঢাকার একটা নামকরা রেস্টুরেন্টে ডেকে পাঠালো। আমিও কারণ জিজ্ঞেস করাতে বলল, এলেই বুঝতে পারবি। আমিও ওর কথা মতো ওর দেয়া ঠিকানাতে পৌঁছে গেলাম। তারপর সে আমাকে একটা কর্পোরেট পার্টির অনুষ্ঠানে নিয়ে গেল। তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার মা সেখানে দুজন বিদেশীর সাথে অত্যন্ত নিবিড়ভাবে আড্ডা দিচ্ছে। আড্ডার ফাঁকে তারা লাল পানীয় খাচ্ছে। এর মধ্যে একজন ৩০-৩২ বয়স, অবশ্যই মায়ের চেয়ে বয়সে ছোট, আড্ডার ফাঁকে আমার মায়ের সাথে হাতের কাজ করছে। বিশেষটা আমার বন্ধু আরও ১ ঘন্টা আগে থেকে দূর থেকে তাদের ফলো করছে এবং এই জন্যই আমাকে ডেকেছে। আমি বন্ধুর চোখের দিকে তাকাতে পারছিলাম না লজ্জায়। এমন অবস্থায় নাবিল আমাকে স্বাভাবিক করবার জন্য বলল, এ সমস্ত বিষয় দেখে দুঃখ পাবার কিছু নেই বন্ধু। এখন দুনিয়াটা এরকম, তাই দেখে সহ্য করতে পারলে মজা নিতে চেষ্টা কর। আর নইলে চল এখান থেকে আমরা চলে যাই। বন্ধুর কথায় আমি কেমন যেন একটা আভাস পেলাম। যেহেতু আমি আগে থেকেই মায়ের প্রতি একটু পাগল ছিলাম, তাই নীরবে দাঁড়িয়ে একটা অরেঞ্জ জুস খেতে খেতে দেখতে থাকলাম। আমার নীরবতা দেখে নাবিল বলে উঠল, তুই এখন নিশ্চয় আমার সামনে ভীষণ লজ্জা পাচ্ছিস। কিন্তু আমিও এত ভালো মানুষ না। আমিও আমার মাকে এভাবে সুযোগ পেলেই দেখি। আর আমি প্রশ্ন করলাম, আর কি? নাবিল উত্তর দিল, হাত দিয়ে নিজেকে শান্ত করি। এবার আমিও একটু অভয় পেয়ে স্বীকার করলাম, আমিও তো তোর মতো এরকম কিছুই করি, আরও ১ বছর আগে থেকে। নাবিল বলল, তাহলে তুই লজ্জা কেন পাচ্ছিস? উপভোগ করতে চেষ্টা কর, আর এই জন্যই তো তোকে এখানে আনলাম। যাই হোক, সেদিন সন্ধ্যা পর্যন্ত থেকে আমি আর নাবিল রেস্টুরেন্টের ওয়াশরুমে হাতের কাজ সেরে ফেললাম। আর এভাবেই নাবিলের কাছে আমার সব গোপনীয়তা ভেঙে গেল। এরপর আমি বাসায় এসে দিদিকে আমার রুমে ডেকে এ ব্যাপারে কিছুটা বলতেই দিদি অকপটে স্বীকার করে নিল, সে এ ব্যাপারে সবকিছু জানে অনেক আগে থেকেই। এমনকি দিদি আমাকে বুঝালো, শুধুমাত্র আমাদের বিলাসবহুল জীবনের নিশ্চয়তার জন্যই আমাদের মায়ের এই পথে পা বাড়ানো। তাই তাকে খারাপ ভাবাটা অন্তত আমাদের সাজে না। এর কিছুদিন পর আমি তখন নিয়মিত মাকে কল্পনা করছি। একদিন মা বাসায় নেই, বাসা থেকে বের হবার আগে মা একটা টাইট জিন্স আর টিস্যু কাপড়ের শার্ট পরে বের হয়েছে। জিন্সটা এতটাই চাপা যে প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। এই দৃশ্য দেখে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমার রুমে হাতের কাজ করছি, এমন অবস্থায় হঠাৎ দিদি আমার রুমে এসে হাজির। আমি একটু ভখরে খেয়ে গেলাম। দিদি কিছু না বলে নীরবে আবার চলে গেল। খানিকটা সময় পর আমি দিদির মনোভাব বুঝতে দিদির রুমে গিয়ে গল্প করার চেষ্টা করতে থাকলাম। কিন্তু দিদি বেশি কিছু না রেসপন্স করে একদম সরাসরি জিজ্ঞেস করে বসল, আমি যেটা করছিলাম সেটার পেছনের কারণটা কি আমাদের মা? আমি কি উত্তর দেব ভেবে না পেয়ে কইলাম, আমি না নিজেকে কন্ট্রোল করতে পারিনি রে দিদি।
আমাকে এবারের মতো ক্ষমা করে দে আর মায়ের কাছে প্লিজ কিছু বলিস না। তখন দিদি বলল, এই বয়সে এরকম হয়, কিন্তু এভাবে নিজের মায়ের প্রতি দিন দিন অসুস্থ আসক্তি না বাড়িয়ে অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রাখ। আমার তো দুনিয়াটাই তোর আর মাকে ঘিরে। আমি বুঝি এটা ঠিক না, তবুও না করে পারি না। দিদি এবার সরাসরি বলে ফেলল, দেখ, আমাদের জন্যই আমাদের মা আজ এসব করছে, আর সেই আমরাই যদি তাকে অন্যদের মতো মনে করে থাকি, তাহলে এই দুনিয়ায় আমাদের মায়ের মতো দুর্ভাগ্য ও দুঃখ আর কারো নেই। গিয়ে আমি বললাম, আমার যে ইদানিং নারী দেহের স্বাদ পেতে খুবই ইচ্ছা করে, তাহলে আমি কি করব বল? দিদি অনেকটা কষ্ট ও হতাশা নিয়ে বলল, এতই যদি তোর মায়ের অবয়ব নিয়ে ব্যাকুলতা থাকে, তাহলে আমিও তো মায়ের শরীরেরই তৈরি। তুই আমার সাথে তোর স্বাদ মিটিয়ে নিস, তবুও মায়ের দিকে এই নজরে আর তাকাবি না। কথাটা বলা মাত্রই দিদির চোখ দিয়ে অশ্রু নামতে শুরু করল। আমি বললাম, তুই মায়ের হয়ে আমার শখ মেটাবি? দিদি নির্বিকার চিত্তে চেয়ে মৌনতা পালন করে সম্মতি দিল। আমি দিদিকে বললাম, তাহলে প্লিজ আমাকে সাহায্য কর, আমি তোর সব কথা রাখব। দিদি বলল, ঠিক আছে, কিন্তু ভুলেও যেন মা কোনোদিন টের না পায়। এভাবে টানা 6 মাস দিদির সাথে ওসব কাজ করে গেলাম। কিন্তু সত্যি বলতে আমার তখনও মায়ের দেহের প্রতি লালসা কাটেনি, যেন আরও দিন দিন বেড়েই চলেছে। কিন্তু আমি দিদিকে কিছু বুঝতে দেই না। মাঝে মাঝে নাবিলের বাসায় গিয়ে দুজন ধোয়া সেবন করে আমার মাকে কল্পনা করে দুজন একসাথে ইচ্ছা পূরণ করতাম। যাই হোক, একদিন সন্ধ্যা রাতে মায়ের পার্টি আছে বলে মা বলে গেলেন। আজ রাতে মা ফিরবেন না, ভোরে বাসায় ফিরবেন। আমি আর দিদি সেই রাতের সদ্ব্যবহার করতে শুরু করলাম, কিন্তু বিধির কি লীলা খেলা! আচমকাই রাত 11টা নাগাদ বাড়ি ফিরে কলিংবেল না দিয়েই এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে দেখেন আমি আর দিদি একেবারে ওই অবস্থায় ড্রয়িং রুমে টিভি দেখছি। এই অবস্থা দেখে মায়ের যেন নাবিল ভেঙে পড়ল। তিনি কোনো কথা না বলে দ্রুত পায়ে তার রুমে চলে গেল, আর রুমের দরজা সারারাতেও খুললেন না। আমি আর দিদি রাতভর মায়ের দরজাতে বারবার কড়া নাড়তে নাড়তে ভোরবেলা মা দরজা খুলেন এবং শুধু দিদিকে ভেতরে ডাকলেন। সম্ভবত কিছু প্রশ্ন করলেন দিদিকে। এরপর দিদি কাঁদো কাঁদো নয়নে রুম থেকে বেরিয়ে আসতেই মা আমাকে ডাকলেন। আমি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম। কিন্তু মায়ের দৈহিক গঠন উপেক্ষা করা আমার জন্য অসম্ভব হয়েছিল, কারণ তখন মা শুধু একটা পিঙ্ক রঙের পাতলা মেক্সি পরিহিত। মা আর আমার কথোপকথন ঠিক এরকম ছিল। মা, রঞ্জন, তুই ভাই হয়ে বোনের সাথে এসব কিভাবে করতে পারলি? মা, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি কি মা? ভুল করেছ নাকি কর নাই সেটা পরের কথা। কিন্তু আমার প্রশ্নটা হলো, পৃথিবীতে কি আর কোনো নারী ছিল না? মা, আসলে আমি এরকম কিছুই করতে চাইনি। কিন্তু আমার একজনকে ভালো লাগতো, আর তার সাথে দিদির অনেক মিল। তো আমার পছন্দের মানুষের সাথে এটা কখনো সম্ভব হতো না, বিধায় আমি দিদির মাঝে তাকে খুঁজে নিতে চেষ্টা করেছিলাম। আর এটাই আমার ভুল ছিল গু। মা, কে সেই ব্যক্তি যার জন্য তোমার দিদির মাঝে তাকে খুঁজে নিতে হলো? চুপ করে থেকো না, আমি উত্তর চাই। নইলে আমি এই বাড়ি ছেড়ে আজীবনের জন্য চলে যাব গো। আমি বলতে পারবো না তোমাকে কি মা, একবারও ভেবে দেখোনি তোমার দিদিকে নিয়ে আমার কত স্বপ্ন। ওর একটা ভবিষ্যৎ আছে, ওর বাকিটা জীবন পড়ে আছে, ওকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, একটা ভালো পরিবারে বিয়ে দেব, ওর জীবনটা গুছিয়ে দেব। তোমাদের এসব কর্মকাণ্ড বাইরের মানুষ জানতে পারলে বিষ খেয়ে মরা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। মা, আমি উত্তর চাই। রঞ্জন, আমাকে উত্তর দাও। মা, আমাকে ক্ষমা করো, আমি আসলে তোমাকে ওর মাঝে খুঁজে নিতে চেয়েছিলাম গু। মা, মানে? তোমার রূপসাজসজ্জা আমাকে বিমোহিত করে ফেলেছিল, যার প্রভাব দিদি টের পেয়ে নিজেকে আমার কাছে সঁপে দিয়েছে, তবুও যেন আমি এই পথে আর পা না বাড়াই। দিদির কোনো দোষ নেই মা, দোষ সব আমার। কি মা? কি তুমি আমার ছেলে? রঞ্জন, তুমি কি বলছো বুঝতেছ? তুমি আমাকে আর 5টা মেয়ের সাথে ঘুলিয়ে ফেলেছ। আমি না তোমার জন্মদাত্রী মা? আমাকেও তুমি এই দৃষ্টিতে দেখো। আমার ভুল হয়ে গেছে গু। মা, এবার ভগবানের দয়ায় নিজের বোনের ভবিষ্যতের কথা ভেবে এগুলো বন্ধ করো, নইলে ওকে বিয়ে দেয়া মুশকিল হয়ে যাবে গু। তাহলে আমি এই অভ্যাস ত্যাগ করব কি করে মা? তুমিই বলে দাও। মা, কতদিন ধরে এইসব কাজ করে চলেছ তোমরা? প্রায় 6-7 মাস গু। মা, তুমি যে ওকে প্রেগটে করে দাওনি, এটাই কপাল। না মা, আমরা কোনোদিন কাউকে বুঝতে দিতাম না। মা, আমার দিব্যি কেটে বলো তো রঞ্জন, তুমি কি আমাকে আর আমার মেয়েকে তোমার ওই কুদৃষ্টি থেকে মুক্তি দিতে পারবে? আমি একেবারেই নিশ্চুপ। মা, জীবনে আর কি কি পরীক্ষা দিতে হবে আমাকে কে জানে? আমি যদি আমার মেয়ের সতীর্থ ভিক্ষা চাই তোমার কাছে, তুমি কি এটুকু দয়া করতে পারবে আমাদের?
কিন্তু মা, আমি যে ওগুলো ছাড়া একটা দিনও থাকতে পারি না। এতটাই অভ্যস্ত হয়ে গেছি, নেশাগ্রস্ত হয়ে যাবার চেয়ে কোনো অংশে কম না। মা, আমার মেয়েকে ছেড়ে দে বাবা। ওর ভবিষ্যৎটা নষ্ট করিস না। বিনিময়ে যা চাইবি আমি তোকে তাইই দেব। আমি একটু ভয় নিয়ে বললাম, যদি আমি তোমাকে চাই, এর বিনিময়ে? মা, তুমি পারবে তোমার চাহিদা আমার সাথে পূরণ করতে? আর এতে কি আমার মেয়েটা তোমার থেকে নিস্তার পাবে? আমি চুপ করে দাঁড়িয়ে মায়ের মাথা থেকে পা দেখতে থাকলাম আর মনের অজান্তেই হাসুচোখ ভঙ্গি দিয়ে ফেললাম। মা অনেকটা ঘৃণা ও অবজ্ঞার সাথে এগিয়ে গিয়ে দরজার লকটা লাগিয়ে দিয়ে আমার দিকে ঘুরে বললেন, কথা দাও, আমি এখন যা যা বলবো তুমি অক্ষরে অক্ষরে তা মেনে নিবে? বলো মা, আমি মেনে নিব কি মা? এই যে এতক্ষণ আমি তোমাকে এতগুলা কথা বললাম, তা শুনেছ কিনা জানি না, কিন্তু তোমার মনোযোগ যে আমার দিকে, এটা সত্য। আমি আবারও চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। এবার মা আরও কড়া গলায় বলে উঠলেন, কি করতে চাও তুমি আমার সাথে? বয়স্ক ছেলে মেয়ে যা করে। মা এবার একটু গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, চালাও তোমার পশুত্ব, তোমার মায়ের সাথে যা ইচ্ছে করো, কিন্তু আমার মেয়ের দিকে আর কোনোদিন চোখ তুলে তাকাতে পারবে না। আর যদি তা না মানো, আমি তোমাকে দিব্যি দিয়ে বলছি, আমি নিজেকে নিজে শেষ করব, আর তার জন্য দায়ী থাকবে তুমি। আমি মায়ের চোখের দিকে তাকিয়ে বুঝলাম, প্রথমে রাগ নিয়ে সূত্রপাত হলেও তিনি একটু লজ্জা পাচ্ছেন। এরপর আমি আর কোনো কিছু না ভেবে মায়ের দিকে মনোনিবেশ করলাম। আমি 2 পা এগুতেই দরজার উপাস থেকে আমার দিদি হাউমাউ করে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে পড়ল। দিদি বারবার অনুনয় বিনয় করে আমাকে আর মাকে বলছে, সব দোষ আমার মা। আমার জন্য তুমি এত বড় ভুল করো না। তারপর দিদি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকল, ভাই প্লিজ, তোর যা ইচ্ছে আমার সাথে কর, তবুও মায়ের সাথে এমন কিছু করিস না। এদিকে আমি দিদিকে বললাম, না দিদি, আমি মাকে কথা দিয়েছি, আমি তোর দিকে আর চোখ তুলেও তাকাবো না। মনে মনে আমি ভাবছি, আজকের এই সুযোগ আমার কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। দিদি তখনও ঘটনাস্থলে দাঁড়িয়ে কেঁদে চলেছে। এক পর্যায়ে মা নিজেই দিদিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, উফ, এত ভোরবেলা আশেপাশের এলাকার মানুষ জড়ো করবি নাকি? নিজের অপরাধের জন্য যদি এতই অনুতপ্ত বোধ হয়, তাহলে তুই তোর রুমে গিয়ে যা খুশি করগু। সাথে সাথে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। যেহেতু দিদি আর আমার মাঝে গোপন কিছুই নেই, আর আমাদের মায়েরও দিদির সামনে কোনো রকম ইতস্তত বোধ দেখছি না, তাহলে দিদিকে আমাদের কর্মকাণ্ডের সাক্ষী বানিয়ে নেই। তাই আমি মাকে বললাম, মা, ভুলেও এখন দিদিকে একা ঘরে পাঠিও না, হঠাৎ যদি আত্মঘাতী কোনো ঘটনা ঘটিয়ে ফেলে। এটা শুনে সাথে সাথে দিদিকে উদ্দেশ্য করে মায়ের আদেশ, না খুকি, তুই কোথাও যেতে পারবি না। তুই এখন যা যা ঘটবে তা পুরোটা বসে দেখবি। নিজের ভাইয়ের সাথে পাপাচার করতে পেরেছ, আর তার প্রায়শ্চিত্ত করতে পারবে না, তা তো হবে না। এই কথা শুনে দিদি হতভাগা মায়ের রুমের সোফাতে চুপচাপ বসে সবকিছু অবলোকন করতে থাকল। মা যেন আমার প্রতিটি পদক্ষেপ সম্পর্কে আগে থেকেই অবগত। আমি দিদির দিকে তাকিয়ে দেখলাম, দিদি প্রথমে কান্নাকাটি করলেও এখন বোধ হয় অনুভূতি নেয়া শুরু করেছে। দিদিকে বললাম, দিদি, আজ যদি আমি এখানে পুরোটা সম্পন্ন করি, তোর কোনো আপত্তি আছে? দিদি মাথা নাড়িয়ে ক্ষীণাসূচক উত্তর দিল। কিন্তু আমি বুঝতে পারছি, আমাদের কর্মকাণ্ড দেখে দিদিরও খুব ইচ্ছা জেগেছে। তাই আমি লজ্জাশরম ত্যাগ করে মায়ের কাছে বিশ্বাসটা উপস্থাপন করলাম, এইভাবে যে, দেখো মা, তুমিও একজন নারী, দিদিও আরেকজন নারী। আমাদের কর্মকাণ্ডের ফলে দিদির ভেতরেও তো কোনো সুপ্ত ইচ্ছা জাগতে পারে। হ্যাঁ, আমি তোমার মেয়েকে স্পর্শ করব না, তোমাকে কথা দিয়েছি। কিন্তু ও নিজে থেকে যদি নিজের জ্বালা মিটিয়ে নিতে পারে, তাহলে তো আমাদের কোনো আপত্তি থাকা উচিত নয়, তাই না? মা দিদির চোখের দিকে তাকিয়ে দেখে তার সারা মুখ লাল হয়ে গেছে। তাই মা দিদিকে উদ্দেশ্য করে বললেন, কেউ যদি নিজের ব্যাপার নিজে থেকে প্রকাশ না করে, তবে তাতে কি আমাদের দায়? মা দিদিকে পরোক্ষ অনুমতি দিলেন। আবারও বুঝলাম, মা এরকম বিশ্বাসটাগুলোতে অভ্যস্ত হওয়ায় তেমন কিছুই মনে করল না। শুধু একটু খোঁচা মেরে বলল, এই তাহলে বীরপুরুষের দম। এবার মা দিদির দিকে তাকিয়ে তাচ্ছিলের সাথে বলল, এই মরদ নিয়ে আবার জ্বালা মেটাতে এত ব্যাকুলতা? কথাটা শুনে দিদি বরাবরের মতো সোফাতে নির্বিকার চিত্তে নেতিয়ে থাকলেও আমার খুবই আত্মসম্মান বোধে লাগল। যাই হোক, সেই ভোরবেলা থেকে শুরু হওয়া আমাদের 3 জনের মানবিমান, মায়কান্না অবশেষে লীলাখেলার প্রাথমিক প্রবর্তনা রূপে সকাল 9টার দিকে শেষ হল। সেদিন সকাল 9টায় কাজ শেষ করে আমরা ক্লান্ত হয়ে ওভাবেই ঘুমিয়ে গেলাম। আমার ঘুম ভাঙল ঠিক দুপুর 2টায়। ঘুম ভেঙে দেখি দিদি স্নান করতে গেছে, আর আমার মা রান্নাঘরে কাজ করছেন।
মা একটু মোটা স্বরে বলে উঠলেন, অনেক হয়েছে তামাশা, এবার স্নান করে খেয়ে আমাকে উদ্ধার করব আমি। কেন মা, কোনো কাজ আছে নাকি? মা, বিকালে একটু তোর মামার অফিসে যেতে হবে। আজ তো তোর মামার জন্মদিন আমি শুধু কি তোমারই যাবার কথা, নাকি অন্যদেরও যাবার কথা আছে? মা, কেন তুই যাবি? চলো না, তোর মামা কতবার করে তোকে আর তোর দিদিকে নিয়ে যেতে বলে। আমি দিদিকে বলে দেখো, ও যদি না যায় তাহলে আর কি করার, আমি না হয় বডিগার্ড হিসেবে যাব তোমার সাথে গু। মা, শোনো না, তোর মামা তো তোর দিদির জন্য একটা পাত্রের প্রস্তাব নিয়ে এসেছে, আমাকে এখনো পুরোটা জানায়নি, কিন্তু বলেছে পাত্রটা সব দিক থেকে ভালো, কিন্তু সমস্যা একটাই, বয়সটা একটু বেশি। আমি যার জন্য পাত্র দেখছ তাকে জিজ্ঞেস করেই দেখো তার মতামত কি। আমি জানি আমার দিদি আমার বন্ধু নাবিলকে মনে মনে পছন্দ করে। নাবিলও দিদিকে বেশ পছন্দ করে। টুকটাক প্রাথমিক পর্যায়ের প্রেমও চলছে ওদের মাঝে। যদিও নাবিল আর আমি সমবয়সী, তার মানে নাবিল দিদির চেয়ে ৩ বছরের ছোট। নাবিলের পরিবার যথেষ্ট অভিজাত হলেও শুধুমাত্র বয়সের কারণে বিষয়টা আলোর দিশে পাচ্ছে না। মা, তোর দিদি তো কিছু বলে না? তুই একটু দেখ না তোর দিদির আসলে মতিগতি কি। আমি ঠিক আছে মা, আমি যদি কোনো পাত্রের সম্বন্ধ নিয়ে আসি, আর দিদি যদি তাতে রাজি থাকে, তাহলে তোমার কি আপত্তি থাকবে? মা, দেখ, তোর দিদি যদি রাজি থাকে, আর পাত্রের পরিবার ভালো হয়, তাহলে আমার কেন আপত্তি থাকবে? এই বলে আমার স্নান করতে চলে গেল। এই ফাঁকে আমি নাবিলকে ফোন দিয়ে বললাম ১ ঘন্টার মধ্যে জরুরিভাবে দেখা করতে। ১ ঘন্টা পর নাবিল আসল। নাবিলকে নিয়ে আমি আমাদের ছাদে গেলাম। ছাদে গিয়েই নাবিল আমার মায়ের রোদে মেলে দেয়া ছোট কাপড়ের দিকে নজর দেয়া শুরু করে দিল। আমি, শোনো, তোকে খুব সিরিয়াস বিষয় নিয়ে কথা বলার জন্য ডেকেছি। কি নাবিল, কি রে, মাসিমাকে লাইনে আনতে পেরেছিস নাকি? আমি, সেটা পরের কথা, আগে বলতো দিদি আর তোর ব্যাপারটা কতটা সিরিয়াস? তোরা কি একে অন্যকে বিয়ে করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ? নাবিল, দেখ রঞ্জন, তোকে তো লুকানোর কিছু নেই। তুই তো জানিস আমি তোর মায়ের জন্য মরতেও পারি। সম্ভব হলে তোর বোনকে আর তোর মাকে একসাথে বিয়ে করতাম গু। তুই যদি তোর বাসায় আজকালের মধ্যে ম্যানেজ করে আমার বোনকে বিয়ে করতে পারিস, তাহলে আমি তোকে কথা দিচ্ছি, আমার ঘরের সব তোর সামনে খুলে দেবার দায়িত্ব আমার। নাবিল, সব মানে? মাসিমাও আমি ধরে নে তাই। তবে ধৈর্য রাখতে হবে। নাবিল, তুই তো জানিস আমার বাড়িতে আমার বাবা ছাড়া কেউই নেই। আর বাবাও মেরিন ইঞ্জিনিয়ার। বছরে ৩-৪ মাসের জন্য ছুটি পায়। তাই এসব ব্যাপারে আমার মতামতই ফাইনাল। কিন্তু আমার আর তোর দিদির যে বয়সের পার্থক্য, এটা তুই তোর বাসায় ম্যানেজ করতে পারবি কি? সেটা আমার উপর ছেড়ে দে। কি এই বলে নাবিল আর আমার আলাপচারিতা শেষ করে বাসায় ঢুকে দেখি আমার মা তার প্রেমিকের বার্থডেতে যাবে বলে সেজেগুজে বসে আছে। মা, তোমাকে তো হেভি সুন্দরী লাগছে। সুন্দরী শব্দটা আসলে এখানে মানাচ্ছে না, অন্য কিছু হবে গু। মা, সুন্দরী শব্দটা মানাচ্ছে না, তাহলে কোন শব্দটা মানাবে শুনি? আমি, ওই শব্দটা এখানে সবচেয়ে বেশি ভালো মানাবে। কি মা? তোর যেমন পারফরম্যান্স, তাতে সুন্দরী শব্দটা তোর মুখে মানায়। আজ ভোরের বিশসটা ইঙ্গিত করে। তা তোমার কাজিনের ওখানে তুমি আর দিদিই তো যাচ্ছ নাকি? মা, তোর দিদির নাকি পিরিয়ড হয়েছে, তাই তোকেই যেতে হবে আমার সাথে গু। ঠিক আছে, কি আর করার, চলো তাহলে গাড়িতে উঠে। আমি মাকে বললাম দিদির নাকি বয়স্ক ছেলে বিয়ের জন্য পছন্দ নয়। দিদি চায় তার জামাই তার চেয়ে ২-৩ বছরের ছোট হোক, এতে নাকি অনেক লম্বা সময় ধরে তারা উপভোগ করতে পারবে, আর ছেলেটার উপরেও দিদির একটা ডমিনেন্সি বজায় থাকবে। আসলে দিদির সাথে নতুন করে এই বিষয়ে আমার কোনো কথাই বলার প্রয়োজন হয়নি, কারণ আমি দিদিনাবিলের প্রেমের বিষয়টা একেবারে শুরু থেকেই জানি। মা, তা না হয় ওর কথা মানলাম, কিন্তু এরকম বয়সের পার্থক্য এবং ভালো ফ্যামিলির ছেলে কোথায় পাব? মা, তুমি অভয় দিলে আমি একজনের কথা বলতে পারি। মা, বল দেখি। আমার বন্ধু নাবিলকে তো চেনো, ওর পরিবারের ব্যাপারেও আমাদের নতুন করে জানবার মতো কিছু কি আছে? আর দিদিও দেখেছি নাবিলকে বেশ পছন্দ করে। কি মা, কিন্তু নাবিলের বাবা কি মানবে? তোমার দিক থেকে কোনো আপত্তি না থাকলে আমি বিষয়টা নিয়ে সিরিয়াসলি খোঁজ নিয়ে দেখতে পারি। এরপর কেটে গেল ১ মাস। সেই ১ মাসে আমার মা পুষ্প সেন মাত্র ৭ দিন বাড়িতে ছিল, বাকি দিনগুলো ২ জন জাপানিজ ক্লায়েন্ট এর সাথে কাটিয়ে বেশ ভালো টাকা কামিয়ে এনেছেন। আজ নাবিল ও দিদির বিয়ে হল। দুজনেই বেশ খুশি। নাবিল একটু বেশিই খুশি, যেটা আমি শুধু জানি। আজ দিদি আর নাবিলের ফুলশয্যার রাত। এই সুযোগে আমিও মায়ের কাছে দাবি করেছি, দেখো মা, আমি আমার কথা রেখেছি।
তোমার মেয়ের বিয়ের চিন্তাও তোমার আর নেই। এবার আমাকে তোমার সবটুকু মধু খেতে দিতে হবে গুই। মা, তাই বলে মেয়ের ফুলশয্যার রাতেই মা ছেলের ফুলশয্যা হবে? জামাই বাবা যদি কিছু টের পেয়ে যায়, ওরা ওদের কাজ নিয়েই মশগুল থাকবে নাকি? তোমার আমার ঘরে আড়ি পেতে বসে থাকবে? মা, আচ্ছা ঠিক আছে। রাতে তুই আমার ঘরে ঘুমাবি তাহলে গু। শুধু এটুকুতে হবে না। তুমি তোমার কায়েন্দ্রের জন্য যেভাবে সাজসজ্জা করো, আজ তুমি আমার জন্য একইভাবে প্রস্তুত হয়ে থাকবে। এটা তোমাকে মানতেই হবে খিমা। হায় ভগবান। আচ্ছা, যা মানলাম মহারাজের আর্জি। এবার খুশি তো? হঠাৎ রাত 2টার সময় পাশের রুম থেকে এখন দিদি ফোন দিল। ভাবতে ভাবতে আমরা নিজেদের কিছুটা সামলিয়ে নিলাম। তারপর ফোন কল ব্যাক করতেই আরেক কাহিনীর সূত্রপাত। ফোনের উপাস থেকে দিদির কান্না শুনে বুঝলাম কিছু একটা ঘটেছে। আমরা রুম থেকে বেরিয়ে দিদির রুমের সামনে যেতেই দেখি দিদি দরজায় দাঁড়িয়ে কাঁদছে। তারপর দিদি কাঁদতে কাঁদতে মায়ের কাছে অকটে তার স্বামীর সাথে কথা বলতে রুমে যেতে বলল। মা ওই অবস্থাতেই নাবিলের কাছে গিয়ে কি ব্যাপার, কি হয়েছে টাইপ কিছু প্রশ্ন করতেই নাবিল আমাকে ডাক দিল। আমি রুমে ঢুকতেই নাবিল রুমের দরজাটা লাগিয়ে দিল। তারপর আমাকে সামনে রেখে নাবিল তার পুরো মনোবাসনা মায়ের কাছে খুলে বলল। সাথে এটাও বলে দিল, দেখুন মা, আপনার ছেলে আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আর তাই ওকে আমি সবকিছুই শেয়ার করি, ঠিক রঞ্জনও আমায় সবকিছু শেয়ার করে। আপনি যেন ভাববেন না আপনার ছেলের সামনে আপনি মুখ দেখাবেন কি করে। এরপর মা 2 মিনিট শান্ত থেকে আমাকে থমথমে গলায় বললেন, রঞ্জন, রুমের দরজাটা লাগিয়ে তোর দিদির সাথে বসে কথা বল। আমি 30 মিনিট পর আসছি। আমিও এর সাথে সাথে রুম থেকে বের হয়ে মৃদু হাসি দিয়ে মনে মনে বললাম, সাবাস নাবিল। এরপর আমি দিদির সাথে বসে আড্ডা দিচ্ছি আর লাল পানি খাচ্ছি। দিদি বিয়ের আগে থেকেই জানত নাবিল কি চায়। তাই নাবিলের প্ল্যান অনুযায়ী মিথ্যে অভিনয় করে এভাবে নাবিলকেও মায়ের নিতে সাহায্য করে দিল। 1.5 ঘণ্টা পর মা দিদির বাসর ঘর থেকে নিজের ঘরের বাথরুমে চলে গেল স্নান করতে। আমার স্বামী বিদেশে চাকরি করছিলেন। সেই সময়ে আমার মামার ছেলে চাকরির জন্য শহরে এসেছিল এবং আমার বাড়িতেই থাকছিল। একদিন আমার পেটে প্রচণ্ড ব্যথা হল। পরীক্ষার পর জানা গেল আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। এটা কিভাবে সম্ভব? আমি আর আমার ভাই, আমরা দুজনেই শুধু বাড়িতে ছিলাম। তখন মনে পড়ল, আমার ভাই প্রতিদিন রাতে দুধের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে আমাকে খাওয়াত, আর আমি গভীর ঘুমে ডুবে যেতাম। সেই সময়ে সে আমার সাথে। বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের স্বাগত। আমি অনন্যা, বিবাহিত। বিয়ের পর স্বামীর সঙ্গে শহরে থাকতাম। কিছু মাস পর আমার মামার ছেলে চাকরির জন্য শহরে এলো। আমি তাকে আমার বাড়িতে রাখলাম, কারণ আমি একা ছিলাম। স্বামী বিদেশে ছিলেন। স্বামীর অনুমতিতেও কোনো আপত্তি ছিল না। আমার মামার ছেলে আমার খুব যত্ন নিত। বাজার থেকে কিছু আনার প্রয়োজন হলে সে এনে দিত। একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম। সে বলল, তুমি এখন বিশ্রাম নাও। রাতে আমাকে দুধের সঙ্গে ওষুধ মিশিয়ে দিত এবং চলে যেত। সকালে উঠলে আমার খুব আরাম লাগত। একদিন পেটে প্রচণ্ড ব্যথা হল। ডাক্তারের কাছে গেলাম। তিনি বললেন, তুমি অন্তঃসত্ত্বা। শুনে আমি স্তম্ভিত হলাম। ডাক্তারের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল যেন আকাশ ভেঙে পড়ল। এটা কিভাবে সম্ভব? আমি বিশ্বাস করতে পারছিলাম না। ডাক্তারকে বললাম, আপনার ভুল হয়েছে, আমি শুধু পেট ব্যথার কথা বলেছি। ডাক্তার হেসে বললেন, তুমি গত 5 বছর ধরে এই সমস্যা নিয়ে আমার কাছে আসছ। এখন ঈশ্বর তোমাকে সুখবর দিয়েছেন। বিশ্বাস করো। রিপোর্ট দেখে আমি আরেকটা ধাক্কা খেলাম। এমন ভয়াবহ মোট জীবনে আসবে ভাবিনি। শুনে মাথা ঘুরতে লাগল। বিয়ে হয়েছে 6 বছর। স্বামীর বিদেশে চাকরি। বছরে 1 মাসের জন্য দেশে আসতেন। তখন আশা করতাম এবার সন্তান হবে, কিন্তু প্রতিবারই হতাশা। এবার স্বামী বিদেশে, তাই ডাক্তারের কিছু বলিনি। রিপোর্ট তুলে নিয়ে ভারী মনে বাইরে এলাম। মাথা কাজ করছিল না। কিভাবে সম্ভব? আমি আর মামার ছেলে শুধু বাড়িতে ছিলাম। বাড়ির দিকে 1 কিলোমিটার দূরত্বে ক্লিনিক। কিন্তু মনে হচ্ছিল কাঁধে ভারী বোঝা। বাড়িতে এসে দরজা দেখে থেমে গেলাম। মনে হচ্ছিল নিজের অচেতন দেহ ক্লিনিক থেকে টেনে এনেছি। গলা শুকিয়ে গিয়েছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দরজার ঘণ্টি বাজালাম। মামার ছেলে দরজা খুল। আমি ভিতরে এলাম। সে হাসল। আজ এত দেরি হলো কেন? খাবারের জন্য অপেক্ষা করেছি, খিদে সহ্য না হওয়ায় খেয়ে ফেলেছি। সে ভালো কথা বলত না। কয়েক মাস ধরে আমার সাথে থাকছিল। স্বামী কোনো আপত্তি করেননি, বরং মামার ছেলের জন্য স্বামী নিশ্চিন্ত ছিলেন। দিদি, কোথায় হারিয়ে গেলে? তার কথায় আমার মন ফির। বললাম, আমার খিদে নেই, মাথা ব্যথা করছে, আমি ঘরে যাচ্ছি। রিপোর্ট রাখলাম। বিছানায় বসে মন হারিয়ে গেল। মামার ছেলে ভালো ছেলে, এভাবে ভাবতে পারিনি। আমরা ছোটবেলা থেকে একে অপরকে চিনি। স্বামীর প্রতি কোনো সন্দেহ ছিল না, না মামার ছেলের চরিত্রে। কিন্তু রিপোর্টে সব সন্দেহ তার দিকে।
আমি আর মামার ছেলে ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। মাথা ধরে বসে মনে পড়ল কয়েকদিন ধরে সে আমাকে দুধের সাথে ওষুধ দিচ্ছিল। এরপর গভীর ঘুমে ডুবে যেতাম। সকালে সতেজ লাগত। সে কি আমাকে ঘুমের ওষুধ দিচ্ছিল? রাতে যখন আমি গভীর ঘুমে তখন কি কিছু করছিল? সম্পর্ক এত বিকৃত হয়ে গেছে যে কামনার সামনে কিছু দেখা যায় না। সে কি এই কাজ করেছে? এটা ভেবে চোখে জল এলো। আমি তার বোন, কিভাবে এমন ভাবতে পারে? তার মন কিভাবে এই অপরাধ করতে পারল? আমি খুব কাঁদছিলাম। আমার অবস্থার কষ্ট কেউ বুঝতে পারছিল না। মনে পড়ছিল ছোটবেলায় আমার কোলে খেলত। তখনকার কথা মনে আসছিল। আমার বিয়ের সময় সে নতুন কলেজে ভর্তি হয়েছিল। তখন আমাকে অনিল নামে ডাকা চালু করেছিল। বলত, তুই পরীর মতো সুন্দর। তোর হবু স্বামী কালো, লম্বা, রাগী। তোর সাথে মিলবে না। তোর সাথে আমার মতো বুদ্ধিমান, ফর্সা লোকই মানাবে। সবসময় আমাকে অনিলও বলে জ্বালাত। আমি তাকে শুধু তাকিয়ে দেখতাম। আমাদের সম্পর্ক ভালো ছিল। সে এখানে আসার পর রাত জেগে কথা বলত। এখনও আমাকে জ্বালাত। মনে হতো স্বামী বিদেশে অন্য কাউকে বিয়ে করেছে, তাই ফিরতে চায় না। আমন আমাকে জ্বালালে আমি রাগে তাকাতাম। সে হাসত। তাকে দেখে কখনো মনে হয়নি এমন কিছু করতে পারে। তখন আমার দরজা ধাক্কাল। তার হাতে দুধের গ্লাস আর ওষুধ। স্বাভাবিকভাবে এসে পাশে বসল। তার বসতেই আমি ভয়ে পিছিয়ে গেলাম। জানতাম না সে কি করবে। ডাক্তার যা বলেছে, আমার স্থানে কেউ থাকলে ভয় পেত। সেই সময় আমন আর আমি বাড়িতে একা। আমার অবস্থা দেখে সে অবাক হল। কি হয়েছে দিদি? এত ভয় পেলে কেন? সব ঠিক আছে তো। দুধ খাও, আরাম কর। দুধের গ্লাস আমার দিকে বাড়িয়ে দিল। গ্লাস নিয়ে একপাশে রাখলাম। কঠিন স্বরে বললাম, তুমি এখান থেকে যাও। আমার ঘুম আসছে। জানতাম সে পাশেই বসে অফিসের কথা বলবে। আমি না ঘুমানো পর্যন্ত যাবে না। আমার আচরণে সে অবাক হল। কি হয়েছে দিদি? ঠিক আছো? আমার অসহায়তা দেখে সে অস্থির হয়ে পড়ল। আমার তার প্রতি রাগ বাড়ছিল। তার অভিনয় দেখে আরও গা চমকে উঠ। সে বোঝালেন না। সরল ভাব করছিল। আগে তার গালে থাপ্পড় মারতে চেয়েছিলাম। রিপোর্ট দেখাতে চেয়েছিলাম। কিন্তু আমাকে তাকে হাতে নাতে ধরতে হতো। তাই আমি বললাম, আমার মাথা ব্যথা করছে। আমি এখন উঠতে পারব না। আমাকে ঘুমাতে হবে। আমার উঁচু কণ্ঠের সামনে সে চুপ হয়ে গেল এবং ঘর থেকে বেরিয়ে যেতে লাগল। দরজার কাছে গিয়ে আবার বলল, তুমি বিশ্রাম করো এবং হ্যাঁ, দুধ খেয়ে নিও, তুমি খাওনি। দুধ খাওয়ার কথা বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমার জানতে ইচ্ছে ছিল, সকালে আমাকে দুধ ও ওষুধ খাইয়ে সে আমার সঙ্গে কি অশ্লীল কাজ করে। সে চলে যাওয়ার পর আমি দুধের গ্লাস তুলে জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম এবং ওষুধ ড্রয়ারে রেখে লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। অপেক্ষা করতে লাগলাম যে অমন কখন আমার ঘরে আসবে। অপেক্ষা করতে করতে 1 ঘণ্টা কেটে গেল, কিন্তু আমার ঘরে কেউ আসেনি। তার অপেক্ষায় আমি ক্লান্ত হয়ে পড়লাম এবং আমার ঘুম আসতে লাগল। তাই আমি নিজেই দেখতে গেলাম সে কি করছে। আমি উঠে আমার ঘর থেকে বাইরে এলাম। তারপর আমি ধীরে ধীরে তার ঘরের দরজা খুললাম। তারপর আমি যা দেখলাম তা দেখে আমার পা তলার মাটি সরে গেল। তারপর আমি ধীরে ধীরে তার ঘরের দরজা বন্ধ করে নিঃশব্দে আমার ঘরে ফিরে এলাম। যখন আমার মামির ফোন এসেছিল এবং তিনি বলেছিলেন যে অমনকে শহরে চাকরি করতে হবে, কিন্তু তুমি জানো আমি তাকে হোস্টেলে থাকতে দিতে পারি না, কারণ সেখানে সব ধরনের ছেলে থাকে। আমার অমন সুশীল ও সর খারাপ লোকের জালে পড়ে সেও বিগড়ে যাবে এবং অন্য নেশায় অভ্যস্ত হয়ে যাবে। তাই তুমি তাকে তোমার ঘরে রাখ, যাতে আমরা এখানে নিশ্চিন্ত থাকতে পারি। তখন আমি অনেক বিশ্বাস করে মামির কথায় সম্মতি দিয়েছিলাম এবং বলেছিলাম ঠিক আছে। সব ভাবতে ভাবতে আমার মাথা ফেটে যাওয়ার উপক্রম। আর অমন তখন তার ঘরে বসে সিগারেট খাচ্ছিল। তার পিঠ আমার দিকে ছিল, তাই সে জানত না যে আমি তাকে সিগারেট খেতে দেখছি। আমার মামি হার্ট পেশেন্ট ছিলেন। যদি মামি জানতেন যে অমন আমার সঙ্গে যা করেছে, তা শুনে হয়তো তিনি মারা যেতেন। কিন্তু আমি ভাবলাম সকালে অমনকে বলব যে সে তার থাকার ব্যবস্থা কোথাও আর করুক। আমি তাকে আর আমার ঘরে রাখতে পারব না। তারপর আমি আমার ঘর লক করে শুয়ে পড়লাম। সকালে আমার ঘরের দরজায় জোরে জোরে ধাক্কানোর শব্দ হল। আমি উঠে দরজা খুলতে গিয়ে দেখলাম অমন রেগে গেছে। তুমি দরজা কেন লক করে রেখেছিলে দিদি? সে রেগে গিয়ে আমাকে জিজ্ঞেস কর। আমার সঙ্গে এভাবে কথা বলার অধিকার তার ছিল না। হয়তো সে এভাবে রেগে যাচ্ছিল কারণ আমি তার পথ আটকে দিয়েছিলাম। হয়তো তার ইচ্ছা পূর্ণ হয়নি, তাই সে আমার সঙ্গে এমন কথা বলছিল। আমি বললাম, তুই কে আমার সঙ্গে এই কথা বলার? আমার রাগ দেখে সে শান্ত হয়ে গেল। পরে বলল, দিদি, তোমার রাতে ভালো লাগছিল না। আমি তোমার চিন্তা করছিলাম। আমি অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, কিন্তু যখন তুমি উত্তর দাওনি, তখন আমার মনে হলো তুমি অজ্ঞান হয়ে গেছ। তাই আমি দরজা খুলতে চেষ্টা করছিলাম, কিন্তু লক ছিল। তাই আমি চিন্তিত হয়ে গিয়েছিলাম। তাই তুমি দরজা লক করে রেখো না প্লিজ। তার মিথ্যা চিন্তা আর দেখানোর চিন্তা দেখে আমি খুব রেগে গেলাম। তাই আমি বললাম, তুই আমার চিন্তা করার কোনো দরকার নেই। তারপর আমি আমার ঘর থেকে বেরিয়ে এলাম। আমি নিজেই নাশতা বানালাম এবং প্রতিবেশীর ঘরে চলে গেলাম। আমার প্রতিবেশীও আমার বয়সী এক মেয়ে ছিল। যখন আমার স্বামী বাইরে যেতেন, সে আমার খুব দেখাশোনা করত। তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল।
তার স্বামীও আমাকে ছোট বোনের মতো দেখ। সে বাজারে কিছু কিনতে গেলে সে আমাকে জিজ্ঞেস করত, দিদি তোমার কিছু লাগবে? আমি তাকে বলতাম, আমার লাগবে। সে প্রায়ই আমার জন্য জিনিস আনত। কিন্তু যখন থেকে অমন এসেছে, আমি তাকে সব কিছু বলেছিলাম। তখন আমার প্রতিবেশী সন্ধ্যার সঙ্গে আমার একটাই কাজ ছিল, তা হলো আমার গর্ভপাত করানো, কারণ আমার স্বামী আগামী 3 মাস পরে আসবেন। এই অপরাধ দূর করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। কিন্তু সন্ধ্যাকে কি বলবো তা বুঝতে পারছিলাম না, এবং জানতাম না সন্ধ্যা আমার ব্যাপারে কি ভাববে। কিন্তু আমাকে একজন মহিলার প্রয়োজন ছিল। এটাই সত্যি, আমাকে এই পদক্ষেপ নিতে হতো, কারণ যদি আমি মামিকে সব বলতাম, তিনি তা সহ্য করতে পারতেন না, এবং যদি আমি আমার স্বামীকে সব বলতাম, তিনি আমাকে স্ত্রী হিসেবে কখনো গ্রহণ করতেন না। আমার ঘর ভেঙে যেত। অবশেষে সাহস করে সন্ধ্যাকে বললাম যে আমার পেটে সন্তান আছে এবং আমাকে গর্ভপাত করাতে হবে। তারপর সে আমার সঙ্গে ডাক্তারের কাছে যেতে রাজি হল। আমরা এক নতুন মহিলা ডাক্তারের কাছে গেলাম এবং তাকে বললাম, আপনি যদি আমার এই কাজ করেন, আমি আপনাকে ভালো টাকা দেব। মহিলা ডাক্তার রাজি হলেন। কিন্তু সেই রাতে আমার সঙ্গে এমন কিছু হলো যা আমার হৃদয় কাঁপিয়ে দিল। রাতে বাড়ি ফিরে আমি অমনকে বললাম, এখন আমি তোমাকে আমার ঘরে রাখতে পারব না, তাই তোমাকে আগামী 5 দিনের মধ্যে কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। আমার কথা শুনে সে অবাক হয়ে গেল এবং বলল, দিদি তুমি কি বলছ? আমি তোমাকে কেন ছেড়ে যাব? তারপর সে বলতে লাগল, দিদি আমি যেখানে থাকি সেখানে থাকব, কিন্তু তুমি একা কিভাবে থাকবে? অমনের আমার প্রতি চিন্তা আমাকে দেখাচ্ছিল। কিন্তু আমি বললাম, তোমার আসার আগে আমি একাই থাকতাম। যত তাড়াতাড়ি সম্ভব তোমার থাকার ব্যবস্থা করো। এই কথায় সে কিছু বলল না, কিন্তু তার মুখে রাগ দেখা যাচ্ছিল। তারপর আমি আমার ঘরে শুতে গেলাম। এখন আমি ঘর লক করে শুতে লাগলাম। কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়লাম। তখন আমি অজ্ঞান হয়ে গেলাম। রাতে যখন আমি জেগে উঠলাম, আমি অনুভব করলাম যে কেউ আমার পাশে শুয়ে আছে, কিন্তু আমার ঘরে খুব অন্ধকার ছিল। এত অন্ধকার যে আমি তাকে দেখতে পাচ্ছিলাম না। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এবং হঠাৎ করেই কিছু ভাবতে পারছিলাম না, তাই আমি জোরে চিৎকার করতে লাগলাম। কিন্তু পর মুহূর্তে আমার পাশে শুয়ে থাকা ব্যক্তি উঠে বসে গেল। আমি বিছানা থেকে উঠতে যাচ্ছিলাম, তখন সে আমার মুখে হাত রাখ। আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম। তখন সেই ব্যক্তি হঠাৎ করে টর্চের লাইট জ্বালাল। তখন আমি তার মুখ দেখলাম। মুখ দেখে আমি খুব ধাক্কা খেলাম, কারণ আমার সামনে আমার স্বামী ছিলেন। অনিল বাড়ি এসেছিলেন। তিনি কিছু না বলে হঠাৎ করে এসেছিলেন। তারপর তিনি হাসতে লাগলেন এবং বললেন, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। যখন আমি বাড়ি পৌঁছলাম, অমন দরজা খুলেছিল। তাকে জানতাম আমি আসছি, কিন্তু যখন আমি ঘরে এলাম, ঘর বন্ধ ছিল। তাই আমাকে জানালা দিয়ে ভেতরে আসতে হল। তুমি পাগল, এখানে কোনো অজানা ব্যক্তি ছিল না যে তুমি দরজা লক করে শুয়ে পড়লে। আমি অনিলকে কিভাবে উত্তর দেব? সেই মুহূর্তে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেলাম এবং অনিলকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলাম। তিনি মনে করলেন তার দূরে থাকার কারণে আমি কাঁদছি, কিন্তু কাদার আসল কারণ কিছু অন্য ছিল। আমাকে কি হয়েছে তা কেবল আমি জানতাম। তারপর তিনি আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। সকালে যখন আমি উঠলাম, অনিল তখনও ঘুমাচ্ছিলেন। আমি খুব বিচলিত হয়ে পড়েছিলাম। আজ আমাকে গর্ভপাত করাতে ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু অনিলের উপস্থিতিতে তা সম্ভব ছিল না। এখন আমি চিন্তিত ছিলাম যে আমি কিভাবে অনিলকে কোনো অজুহাত দেখিয়ে বলব। আমি কিভাবে মিথ্যা বলব। আমি বাইরে হলঘরে বসেছিলাম। তখন আমি অমনকে দেখলাম। তিনি রান্নাঘর থেকে বাইরে এলেন। তারপর তিনি নিজের জন্য নাশতা তৈরি করলেন। তারপর টেবিলে বসে আমার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, দিদি তোমাকে ভাই সাহেবের সারপ্রাইজ কেমন লাগলো? আমি তার দিকে বাক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললাম, তুমি কতটা ধূর্ত এবং নাটকবাজ হতে পারো। লজ্জা নেই তোমার? একদিকে তুমি আমাকে দিদি বলে ডাকো, আর অন্যদিকে আমি এসব সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। তাই যা মনে আসলো সেটা বলতে শুরু করলাম। কিন্তু সে এতটাই নির্লজ্জ ছিল যে এখনও অবাক হয়ে আমাকে দেখছিল এবং বলছিল, দিদি তুমি কি বলছ? আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি এমন করলাম যে তুমি আমাকে এভাবে কথা বলছ? তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এবং নিজের ঘরে চলে গেলাম। অনিল তখনও ঘুমাচ্ছিল। তারপর আমি ড্রয়ার থেকে রিপোর্ট বের করলাম এবং ঘরের বাইরে এলাম। অমন তখন টেবিলের পাশে দাঁড়িয়েছিল। আমি রিপোর্টটা তার মুখে ছুঁড়ে মারলাম। রিপোর্টটা তার মুখে লেগে মাটিতে পড়ে গেল। আমি বললাম, এটা তুলে পড়ো এবং অনিলের ওঠার আগে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, কারণ আমি চাই না অনিল এসব কিছু জানুক। অমন মাটি থেকে রিপোর্টটা তুল এবং পড়তে শুরু কর। সঙ্গে সঙ্গেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলার আগেই অনিল বাইরে এসে গেল। কিভাবে তা জানি না, কিন্তু সে সরাসরি অমনের কাছে গিয়ে তার হাত থেকে রিপোর্টটা নিয়ে পড়তে শুরু কর। আমার স্বামীর হাতে রিপোর্ট দেখে আমার হৃদয় ভেঙে গেল। আমার মনে হল এখন আমার সংসার ধ্বংস হয়ে যাবে। অনিল আমাকে তালাক দিয়ে দেবে। আমার মাথা ঘুরে গেল এবং আমি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমাকে ড্রিপ দেওয়া হয়েছে। অনিল আমার দিকে গভীরভাবে তাকিয়েছিল। অম্ন পাশে দাঁড়িয়েছিল। অনিলকে দেখে আমি কান্না শুরু করলাম। আমি বললাম, অনিল এতে আমার কোনো দোষ নেই। অমন আমাকে ঘুমের ওষুধ দিত।
আমি কিছুই জানতাম না। তারপর কি হয়েছে, কিভাবে হয়েছে? প্লিজ আমাকে তালাক দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার ছাড়া আমি বাঁচতে পারব না। আমি বিছানায় শুয়ে হাত জোর করে অনিলের কাছে মাফ চাইছিলাম। তারপর সে আমার কাছে এসে আমার হাত ধরে বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে যাব না। আমি তোমার সব টেস্ট আবার করিয়েছি। তুমি গর্ভবতী নও। হয়তো তোমার রিপোর্ট অন্য কারো রিপোর্টের সঙ্গে বদলে গিয়েছিল। তুমি দোষী নও এবং অমনও কিছু করেনি। তার চরিত্র নিয়ে সন্দেহ করো না। শুধু রিপোর্ট ভুলে বদলে গিয়েছিল। তখন আমি অমনের দিকে তাকালাম। সে কাঁদছিল। কিছু না বলেই সে অশ্রু ঝরাচ্ছিল। আমাকে দেখে সে আমার কাছে এসে বলল, দিদি, তুমি কিভাবে ভাবতে পারলে যে আমি তোমার সঙ্গে এমন কিছু করতে পারি? আমি কখনো মা আর তোমার মধ্যে কোনো পার্থক্য দেখিনি। আমি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখিনি। তুমি আমার কাছে মায়ের জায়গায়। তারপর আমি অমনকে বললাম, আমি তোমাকে নেশায় সিগারেট খেতে দেখেছি। সে বলল, আমি কখনো নেশায় সিগারেট খাই না। হ্যাঁ, মাঝে মাঝে আমি আমার ঘর বন্ধ করে বিড়ি খাই। আমি আমার শৈশব তোমার কোলে কাটিয়েছি। তাই আমি তোমাকে মায়ের মতোই যত্ন নিতাম। খাবার দাবার আর ওষুধের খেয়াল রাখতাম। কিন্তু আজ তোমার কষ্টের কারণ আমি। যদি আমি জানতাম, আমি এখানে কখনোই আসতাম না। সে কাঁদতে কাঁদতে বলছিল, ভুল রিপোর্ট আমাকে অপরাধী বানিয়ে দিয়েছে। আমি তার সম্পর্কে ভুল ভাবছিলাম। কিন্তু একবারও ভাবিনি যে রিপোর্টও ভুল হতে পারে। এই বিষয়টা আমার মনে আসেনি। এখন আমি ভাবছি, যদি আমি আমার রিপোর্ট আবার পরীক্ষা করাতাম, তাহলে এসব কিছুই হতো না। তাই বন্ধুদের, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যিটা যাচাই করে নেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।